আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা শুধুমাত্র প্রকৃতিকে যারা ভালোবাসো তাদের জন্য। এখানে না আছে কোলাহল, না আছে শপিং করার জায়গা, পাবে শুধু পাখিদের ডাক আর প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুযোগ। যেখানে কিছুক্ষণ বসে থাকলেই তোমার সঙ্গে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যাবে। এখানে প্রকৃতি তোমার জন্য সবুজ গালিচা পেতে অপেক্ষা করছে, যেখানে তুমি এবং তোমার সঙ্গী অনায়াসেই নিরিবিলিতে বেশ কিছুটা সময় কাটাতে পারবে। দেখতে পাবে ক্ষণে ক্ষণে প্রকৃতির বদলে যাওয়া রূপ। কখনো রোদ ঝলমলে পাইনের বন, আবার কিছুক্ষণ পরেই সেখানে মেঘ পরিদের আনাগোনা। উপরি পাওনা হিসেবে পাবে পাহাড়ের একদম ওপরে একটা পবিত্র লেক, আর সঙ্গে ছোটরা থাকলে তাদের জন্য এখানে একটা পার্কও আছে। আর এখানে থাকবো এমন একটা জায়গায় যেখানে ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। এই সুন্দর জায়গাটার নাম হলো লামাহাটা। তাহলে চলো আজকের জার্নি শুরু করি প্রকৃতির আরেক স্বর্গরাজ্য তুমফুয়া থেকে। আমি চন্দন, তোমরা আছো এক্সপ্লোরার রয়ের সঙ্গে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 5ই এপ্রিল 2025। এই মুহূর্তে আমি আছি টুংফুয়া বলে একটা জায়গায়, একদম অফবিট একটা গ্রাম, যেটা বিজনবাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার ভেতরে পাহাড়ের ওপরে একটা সুন্দর হোমস্টেতে। 3 দিকটাতে পুরো পাহাড়ে ঘেরা, আর একটা পাহাড়ের একদম ওপর দিকেই এই হোমস্টেটা। আমি আগের পর্বেই এই টুংফুয়া হোমস্টে সম্বন্ধে এবং এর আশপাশের পরিবেশ পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা দেখেও নিয়েছো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব সোজা লামাহাট্টা, কারণ আমার লামাহাট্টা পার্কটা খুব ভালো লেগেছিল, ওই পরিবেশটা খুব ভালো লেগেছিল। একটা সময় ঠিক করেছিলাম যে লামাহাট্টাতে একবার এসে থাকবো, তাই জন্য এবারে সেই ইচ্ছাটা পূরণ করব, সেরকমই ইচ্ছা আছে। আর তোমরা তো সঙ্গে আছোই, তাহলে চলো, এখন প্রায় সকাল 11টা বেজে গেছে, বেরোনো যাক। এই হচ্ছে রয়্যাল এনফিল্ড আমাদের গাড়ি, আর পাশে স্কুটি এসছে আমাদের সঙ্গে প্রীতম আর শিব, আর এই হচ্ছে আমি রেডি, এই হচ্ছে আকাশ আমার গাড়ির সারথি, ওর সঙ্গেই আমি চলছি। কি আকাশ, আজকের জার্নি ভালো হবে তো? এই জার্নি ভালো হবে, এবং আমি একটা কথা বলতে ভুলে গেছি, খুব ভালো লাগছে আমরা চন্দনদার সাথে এই মানে সেকেন্ড টাইম কুম্ভ গেছিলাম, এবং তোমার ভিডিও দেখার জন্য মানুষকে আরও উৎসাহ দেবো, যে তুমি যেভাবে ভিডিও করো, তোমার কথাবার্তা খুব ভালো লাগে, আর যেভাবে মানুষকে বোঝাও, মানে মানুষ তোমার ভিডিও দেখতে দেখতে, ধরো পাহাড়ের তুমি কোনো ভিডিও দেখাচ্ছ, মানুষ দেখতে দেখতে পাহাড়ের ফিল করবে, এটা আমার মনে হয়েছে। তো আগামী দিন জার্নি আরও ভালো হবে, আরও ভালো ভালো ভিডিও মানুষকে তুমি উপহার দেবে, মানুষ দেখবে এবং তোমাকেও মানুষ উৎসাহ দেবে, এই কামনা করি। ও কিন্তু একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললো বলে মনে হয়, একদমই ঠিক বলেছে। আর এই উত্তরটা আপনারা এই কমেন্টে দিয়ে দেবেন। যাক চলো, এবারে একসঙ্গে বেরোনো যাক। ভাইয়া চলতে, টাটা, বাই বাই ভাবি, চলতে, ভিজিট অ্যাগেন। একদম 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 একদম। ওনাদেরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই কিছুটা রাস্তা হেঁটে নামতে হবে, কারণ এটা খুব ঢালু রাস্তা। ও একা একা বাইক নিয়ে আসুক, আমি একটু হেঁটে নামি। এটা বেশি না, ওই 100-150 মিটার মতো। আকাশ আর প্রীতম দুজনে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। এবারের ট্রিপে আমরা 4 জন এসেছি, আমি, আকাশ, প্রীতম এবং শিবশঙ্কর। আমরা সবাই গাড়িতে উঠে বসে পড়লাম।
চিন্তা হচ্ছে ফিরবে কবে ওখান থেকে। এবারে শুরু হলো সবুজে মোড়া পাহাড়ি পথ চলা। গতকাল আসা থেকেই দেখেছি এই দিকের পরিবেশ অনেক বেশি সবুজ, আর এই দিকের গাড়ি কম চলার জন্য রাস্তাও বেশ ভালো। এই যে আমরা বাইকে করে ঘুরছি, এই বাইকগুলো কিন্তু আমরা শিলিগুড়ির থেকে বাইকওয়ালা ভাইয়ার থেকে ভাড়া নিয়ে তবেই এসেছি। যারা আমাদের মতন এইরকম বাইকে করে ঘুরতে চাও তাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে বাইকওয়ালা ভাইয়ার নাম্বার দিয়ে দিলাম। এখন আমরা এই পথ ধরে প্রথমে যাব সান্দাকপু যাওয়ার পথে যে ধোত্রে গ্রাম আছে সেইখানে। এই রাস্তাটা সোজা ধরতে গিয়ে পৌঁছেছে। পুরো রাস্তায় কোনো মানুষজন চোখে পড়ছে না। মাঝে মাঝে এই রকম দু একটা বাড়ি দেখা পেলেও কাউকে দেখতে পাচ্ছি না। সারা রাস্তা জুড়ে আমাদের দুটো গাড়ি এগিয়ে চলেছে। আমরাও চারপাশ দেখতে দেখতে এগোতে থাকলাম। এইভাবে বেশ কিছুক্ষণ এগোনোর পর শুরু হলো বড় বড় পাইন গাছের মধ্যে দিয়ে আমাদের চলার পথ। ডান দিকে ঘন জঙ্গল আর বাঁ দিকে খাড়া পাহাড়ের মধ্যে দিয়েই সবুজে মোড়া প্রকৃতির এই স্নিগ্ধ রূপকে উপভোগ করতে করতে এই রকম একটার পর একটা পাহাড়কে পেরিয়ে এগিয়ে চললাম। দু চাকায় এই নির্জন পথে চলতে যে রোমাঞ্চকতা অনুভব করা যায় তা আমাদের কল্পনার বাইরে ছিল। ঘন পাইনের জঙ্গলের মধ্যে তার সোধা গন্ধ আর চারদিকে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে এখানকার পরিবেশ বর্ণনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু বলতে পারি এখানকার এই মায়াবী পরিবেশ দেখে ছোট বয়সে বইতে পড়া রূপকথার দেশের কথা মনে পড়ে যাচ্ছে। অদ্ভুত এক নিস্তব্ধতা, আর তার সঙ্গে সবুজের এই সৌন্দর্য। এই পরিবেশ মনে থাকার মতো। এইভাবে পুরো পথের জার্নিটা উপভোগ করতে করতে আমরা প্রায় 19 কিলোমিটার পথ চলে এলাম। এখন বাজে বেলা 2:15। এসে পৌঁছলাম ধোত্রে। এই ধোত্রেতে এখন একটু দাঁড়াবো, ধোত্রেতে একটু চা বা কফি খাবো। অনেকটা জার্নি করা হয়েছে। ধোত্রে গ্রামটা বেশ সুন্দর। এখান থেকে সান্দাকপু যাওয়ার হাঁটা পথ শুরু হয়। এখানে থাকার জন্য অনেক হোমস্টে আছে। ধোত্রে জায়গাটা 8400 ফুট ওপরে। আর এখন এখানটাতে বসে বসে খিদেও লেগে গেছিল। মোমোর অর্ডার দেওয়া হলো, 2 প্লেট, 4 জনে মিলে খাবো। মোমো খেয়ে এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু। এবারে আমাদের গন্তব্য মানেভঞ্জন। দূরত্ব ধোত্রে থেকে 19 কিলোমিটার। সময় লাগার কথা 1 ঘন্টা মতো। তখন পাইন গাছের ফাঁক দিয়ে পড়ন্ত দুপুরে সূর্যের আলো এসে পুরো রাস্তাটাকে মোহময়ী করে তুলেছে। চারদিকটায় সবুজ আর সবুজ। আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই পরিবেশটা স্বর্গের মতন। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই সবুজ দেখে আমার চোখ দুটো যে কি শান্তি পাচ্ছে তা বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর লাগছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর এই এখন বাজে 3:15 এসে পৌঁছলাম মানেভঞ্জনে। মানেভঞ্জন জায়গাটা বেশ জমজমাট।
এখানে একটু বিশ্রাম নিয়ে আবার এগিয়ে চললাম। এবারে আমাদের গন্তব্য ঘুম। দূরত্ব এখান থেকে 18 কিলোমিটার মতো, সময় লাগবে 1 ঘন্টা। আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন প্রায় বিকেল 4টে বাজে এসে পৌঁছলাম সুখিয়া পোখরি। এখান থেকে আমরা ঘুম হয়ে তারপরে যাব হচ্ছে লামাহাটা। চলো আর দেরি করব না। আকাশ, সব ঠিকঠাক? একদম। আগের রাস্তা কিরম ছিল? খুব সুন্দর, রাস্তা নতুন করেছে না? একদম খুব সুন্দর রাস্তা। আবারও বেশ কিছুটা গাড়ি চলার পর এই এখন বিকেল 4:30 বাজে এসে পৌঁছলাম ঘুমে। এই আমার সামনেই হচ্ছে ঘুম স্টেশন। এই যে দেখো, একবার দেখিয়ে দিই। এই ঘুম স্টেশনের পাশে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু। ঘুম থেকে বেরিয়ে কিছু দূর এসে তারপরে জোরবাংলো হয়ে আমরা বাঁদিকে ঘুরে গেলাম, যাব লামাহাটা। এই হচ্ছে জোরবাংলো বাজার। এই জায়গাটা বেশ জমজমাট। এখানে একটা দোকানে ঢুকে মিষ্টি খেয়ে নিলাম। বিশাল হেভি খেতে, সত্যি হেভি খেতে। এখন বিকেল 5টা বাজতে চললো। এই মিষ্টি খেয়ে এখন আমরা বেরিয়ে যাব, কারণ অনেকক্ষণ ধরে তো বাইক চালানো হচ্ছে, একটু রেস্টেরও দরকার। তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে মিষ্টি খেয়ে এবার আবার এগোবো। চলো তাহলে যাওয়া যাক লামাহাটটা। ভাই চলো, আর বেশি নয়, 12 কিলোমিটার। ঠান্ডা, ভালো ঠান্ডা আছে। এবারে আমাদের চলার রাস্তা তাকদা ফরেস্টের মধ্যে দিয়ে। চারদিকে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে এত সুন্দর চলার পথ। পরন্ত বিকেলে অল্প আলোয় এই পথ চলতে বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল। শুধু মনে মনে ভাবছিলাম সন্ধে হয়ে আসছে, ভালোভাবে যেন আমরা লামাহাটা পৌঁছতে পারি। চলতে চলতে রাস্তার ধারে একটা সুন্দর চা বাগান পড়ল। এখানকার ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছিল, দিনের আলোটা একটু বেশি থাকলে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলতে পারতাম। যাই হোক, এইভাবে পথ চলতে চলতে কিছুটা সময় পর এখন বাজে বিকেল 5:30, এসে পৌঁছলাম লামাহাটার হোমস্টে। এই হোমস্টেটার নাম হচ্ছে বোমজেন হোমস্টে। মেন রাস্তার ধারেই এই হোমস্টেটা। গাড়ি পার্কিংয়ে রেখেই ঢুকে পড়লাম হোমস্টেতে। শুনেছি এই হোমস্টের ঘর থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজ সামনেটা পুরো মেঘ করে রয়েছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এবারে ঢুকে পড়লাম আমাদের ঘরে। আমরা আগে থাকতেই এই হোমস্টে বুক করে রেখেছিলাম। আমাদেরকে দেওয়া হলো 4 জন থাকার মতন একটা ঘর। ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়ার কথা। আশা রাখি কাল সকালবেলা আকাশ পরিষ্কার হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই হোমস্টের নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করে নিতে পারবেন। ঘরে অ্যাটাচ ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কাপেলদের জন্য ডবল বেডরুমের ব্যবস্থা রয়েছে। যাক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ইভিনিং লাঞ্চটা সেরে ফেলি। চলো দেখা যাক কি কি দিয়েছে আজকে। চলে এলাম খাওয়ার জায়গায়। আজকের মেনুতে ছিল ভাত, আলুর চোখা, পাঁপড়, ভেজ ডাল, আলু ফুলকপি সোয়াবিন দিয়ে তরকারি এবং 2টো করে ডিমের কারি। প্রতিকটা রান্নাবান্নাই বেশ ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পরে হোমস্টের ম্যানেজারকে সাথে নিয়ে জমে গেল আড্ডা।
मुश्किल हो गया। पूर्व पूर्व दारुण দেখেছো কি কত আলোকবর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি চাই সবে সরে সরে। এই আড্ডা চলল অনেক রাত অবধি। তারাও যত আলোকবর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি চাই সরে সরে সরে। এতক্ষণ তো খুব মজা করে গান শুনছিলাম, এখন রাত্রি 11:20 বাজে। কখন যে এতটা সময় কেটে গেছে বুঝতে পারিনি। এখন খাওয়ার সব ব্যবস্থা করছে, এখন গিয়ে ডিনারটা করব। চলে এলাম খাওয়ার টেবিলে। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মন তৃপ্তি করে খেয়ে সোজা ঘুম। পরের দিন ভোরবেলা আশা নিয়ে দরজা খুললাম, কিন্তু না, আজও আকাশ মেঘলা। আমাদের ভাগ্য খারাপ, না হলে এখান থেকে নীল আকাশের সঙ্গে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। গুড মর্নিং। সকাল সকাল বেডটি চলে এলো। আসো আসো। আমরা দুজন লাল চা, দুজন দুধ চা খাবো বলাই ছিল। ও শিব, শিব, আরে ওঠো, চা দিয়ে গেছে। ওঠো 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 ওঠো। শিবশঙ্কর তখনও ঘুমিয়ে যাচ্ছে। সকাল সকাল চা। আমি গরম গরম চা হাতে নিয়েই আমার সারথি কি করছে? এখনো কাত মেরে শুয়ে আছে। উঠে পড়ো উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে, 7:30 বাজে। চলো, যাবে না পাহাড়ের ওপরে? এই তো রেডি হবে। নাও উঠে পড়ো উঠে পড়ো। এই চা দিয়ে গেছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 9টা। এই লামাহাটা হোমস্টে থেকে এখন সকালবেলা একটু বেরোচ্ছি। লামাহাটা পাইন ফরেস্টের ওপরে একটা পবিত্র লেক আছে, সেই পবিত্র লেকে আমরা হেঁটে যাব। একদম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে একটা আলাদা রুট দিয়ে যাব। তাহলে চলো বেরোনো যাক, এটা একটা হাইকিং। চা খেয়ে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। এই যে লামাহাটা পাইন ফরেস্টের ওপর দিকে যে পবিত্র লেকটা রয়েছে, এটা কিন্তু আমাদের অন্য রুট দিয়ে যাচ্ছে। এটা একদম জঙ্গলের পথ দিয়ে নিয়ে যাচ্ছে এই যে সৌম্যজিৎ ভাই। ও হচ্ছে আমরা যে হোমস্টেতে রয়েছি এখানকার সম্পূর্ণ দায়িত্বে রয়েছে, মানে ও বলতে গেলে অনলি ওয়ান। তো এবারে তুমি আমাকে বলো তো, এখান থেকে আমরা তো সাধারণত পার্কের মধ্যে দিয়ে যাই, সেখানে একরকম রাস্তা, আর এখানে রাস্তাটা কীরকম? প্রথম কথা হচ্ছে পার্কের রাস্তাটা অনেক বেশি কষ্টকর, তো অনেকেই পুরোটা যেতে পারে না। এই রাস্তাটা অনেকটা ফ্ল্যাট, তো চড়তি কম আছে আর মজাদার বেশি, কারণ একদম ডেন্স পাইন ফরেস্ট, মানে ছোটবেলাকার সেই হ্যারি পটারের সময় মনে পড়ে যাবে। আচ্ছা, একদম তাই, আমরা তো দেখবই, গিয়ে দেখতে পাবে। তো এই জন্য এই রাস্তাটাই আমি রেকমেন্ড করি সব সময় পার্কের বদলে। বাহ, এমনি যেতে আসতে কতটা সময় লাগতে পারে? যেতে গিয়ে ঘুরে চলে আসতে, মানে এখান থেকে আমরা সেই পুকুরি অবধি পৌঁছাবো। পুকুরি মানে যেটা পবিত্র লেক বলছো, পবিত্র লেক, তো ওই অবধি পৌঁছাবো। ওখানে গিয়ে ওখানে 15 মিনিট টাইম কাটিয়ে ঘুরে আসতে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। ফিরতে কম সময় লাগে, যেতে উঠতে গেলে আচ্ছা সময় লাগে। চলো তাহলে যাওয়া যাক। তোমরাও সঙ্গে থাকো, চলো। খুব ভালো ভালো ল্যান্ডস্কেপ পাবো কিন্তু। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টে থেকে জাস্ট একটু ঘুরেই এই রাস্তা দিয়ে যাব। আমরাও লাইন করে এগোতে থাকলাম। সৌম্যজিৎ ভাই ও তার পার্টনার এই হাইকিংয়ে আমাদের গাইডের দায়িত্বে। চারদিকে সবুজ গাছপালা আর উঁচু নিচু ঢিপির মতন জায়গা দিয়ে আমাদের এই ছোট্ট হাইকিং। চলো, এ পথে চলতে কোনো কষ্ট নেই।
শুধুমাত্র পাখিদের ডাক আর ঝরে পড়া শুকনো পাতার শব্দ শুনতে শুনতে এগিয়ে চলা। প্রথমে 20 থেকে 30 মিটার মতন একটু চড়াই উঠতে হবে। তারপরেই প্রায় সমতলের মতন একটা রাস্তা এসে পৌঁছলাম। চারদিকে বড় বড় গাছ, আর তার মধ্যে দিয়েই এই রকম রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। এত বড় ফান পাতা কোনোদিন দেখেছো দাদা? 2.60 ফান পাতা। সত্যি তো? ফান আর সত্যি আমার ধারণাই ছিল না এত বড় বড় ফান গাছ হয়ে থাকে। এ তো দেখছি খেজুর গাছের মতন বড়। আমরা সবাই এই গাছপালার মধ্যে দিয়ে এগোতে থাকলাম। এ পথে চলতে বেশ ভালো লাগছিল। হালকা কুয়াশা মাখা পরিবেশের মধ্যে উঁচু উঁচু পাইন গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসার নতুন দিনের সূর্যের আলোয় জায়গাটাকে মোহময়ী করে তুলেছে। আর তার সঙ্গে মাটির সোদা গন্ধ, সব মিলেমিশে আজকের এই বেড়ানোটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সত্যিই কিন্তু একটা আলাদা ফিল। এইরকম ছোট্ট ছোট্ট হাইকিংয়ের মধ্যেও যে কত অ্যাডভেঞ্চার আছে এখানে আসলে তবে কিন্তু বোঝা যায়। খুব ভালো লাগছে, খুব ভালো। তোমরা দেখো, এই প্রথম দিকটাতে একটু বেশি চড়াই ছিল, তারপরে কিন্তু বেশি চড়াই নেই। এখন কিন্তু অনেকটাই সমতল রাস্তার মতো, তবে হ্যাঁ, পাথর বেছানো রাস্তা। আরও কিছুটা এগোতেই সামনে একটা খোলা জায়গায় এসে পড়লাম। বড় বড় পাইন গাছের মধ্যে দিয়ে সকালবেলা সোনালি রোদ পড়ে জায়গাটা খুব সুন্দর লাগছিল। সত্যি এই রকম জায়গাতে নিজের প্রিয় মানুষটার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য একদম আইডিয়াল। চলার পথে মাটির রাস্তায় শেকড়গুলো উঠে উঠে রয়েছে। খুব মিস হতো। উত্তরবঙ্গের পাইন ফরেস্ট আলাদাই মাত্রা। সামনে দেখ। চলার পথে প্রতিটা সময় প্রকৃতিকে এক একভাবে খুঁজে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে ভেসে আসা পাখিদের ডাক আর চোখের সামনে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ মনটাকে খুশিতে ভরিয়ে দেবে। আমি তো রাস্তা ছেড়ে পাহাড়ের ঢালে উঠে পাইন গাছেদের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এইভাবে চলার মজাটাই আলাদা। সত্যি লামাহাটাতে যে এত সুন্দর একটা ট্রেক আছে, ছোট্ট ট্রেক, এ তো জানাই ছিল না। কি এখানকার অ্যাম্বিয়েন্স, এত পাখি ডাকছে, এত সুন্দর, তার সঙ্গে ঝিঝি পোকাও ডাকছে। অপূর্ব অপূর্ব। প্রকৃতিকে উপভোগ করতে হলে এই ছোট্ট ট্রেকটা কিন্তু করার দরকার। কষ্টকর কিচ্ছু না, অপূর্ব। আরও বেশ কিছুটা এগিয়ে চলার পর ওয়ে টু লেক, দেখে দিকে ওই তো লেক। লেক চলে এসেছি। ও এই খুব ইজি, কিন্তু এটা যে কোনো মানুষের পক্ষে কোনো কষ্টকর না, খুব ইজি। আমি তো ভাবতে আমার পারছি না। আমার প্রথম দিকটাতে এইটুকু একটু মনে হয়েছিল উঁচু, ওইটুকুটা ডিঙিয়ে ফেলতে পারবে, 50 মিটার। ওটা কোনো ব্যাপারই না, খুব ইজি। খুব ভালো লাগলো ভাই। এরকম করতে হবে, বাচ্চারা এলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ
বিভিন্ন ছবি তুলতে পারবে, ভিডিওগ্রাফি করতে পারবে, কত রিলস দারুণ তুললো জায়গা। আমাদের আকাশ। Yes, এবং কত পাইন গাছ, বাবা ভাবা যায়? খুব ভালো লাগলো। মানে এখানে এলে মানে মন মন শান্তি, নিজের শান্তি একদম। এবারে এগিয়ে চললাম লামাহাটার পবিত্র লেকের দিকে। এখন গরমের সময়, তাই লেকে অনেকটা কম জল। আমি একবার সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এসেছিলাম, তখন এখানটা পুরো টলটলে পরিষ্কার জলে ভর্তি ছিল। এই লেকটি স্থানীয় মানুষের কাছে খুবই পবিত্র, তারা একে জোর প্রক্রিয়া বলে থাকেন। লামাহাটা কথাটির অর্থ লামা অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসী, এবং হাট্টার অর্থ হল কুঁড়ে ঘর বা সন্ন্যাসীর আশ্রম। প্রায় ৬,৮০০ ফুট উঁচুতে এই শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা যে কোনো ভ্রমণার্থীর ভালো লাগবেই লাগবে। চারদিকে পাইন গাছের বনের মধ্যে এই লেকটির অবস্থান। আমি লেকের জলের পাশে বেশ কিছুক্ষণ বসে এখানকার সৌন্দর্যকে উপভোগ করলাম। এবার শিবের ডাক পেয়ে চলে এলাম কফি খেতে। ওই নাও না কাজ কর। এটা দেখুন না, এই দোকান এখানে চা বানানো। আমি কফি নিয়ে চলে গেলাম পাটাতনের ওপরে। প্রকৃতিকে উপভোগ করতে করতে কফি খেতে থাকলাম। এরপরে বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। পবিত্র লেক তো দেখা হলো, এবারে যাব হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এই জায়গাটা কিন্তু লামাহাটা ইকো পার্ক থেকেই সবাই ঢোকে। আমরা একটু অফ রুট দিয়ে এসেছি আমাদের হোমস্টের পাশের রাস্তাটা দিয়ে। চলো যাওয়া যাক তাহলে ইকো পার্কে। ইকো পার্কের রাস্তাটাও তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি, চলো। আমরা এসেছিলাম বাঁ দিকের রাস্তা দিয়ে, এবারে ডান দিকের রাস্তা ধরে নিচের দিকে নামতে থাকলাম। এই পার্কের মধ্যে দিয়ে যে রাস্তাটা আসছে এটা বেশ চড়াই, এখানে উঠতে অনেকেরই কষ্ট হয়। এই যে দেখো কতটা ঘুরে 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 রাস্তা আসছে, তবুও বেশ চড়াই। নিচের দিকে তাকিয়ে দেখছিলাম পাহাড়ের এই দিকের ঢালটা অনেক বেশি। কিরকম লাগছে? খতরনাক, খতরনাক একবারে। আমিও ঢালু পথে আরও নেবে পৌঁছে গেলাম পার্কের মধ্যে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে পাইন বনের নিচে এই পার্কটা তৈরি করা হয়েছে। এটাই হলো লামাহাটা ইকো পার্ক। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। লামাহাটা ইকো পার্কটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা মতামত জানাবে কমেন্ট বক্সে। আর এই যে পাহাড়ে হেঁটে হেঁটে উঠলাম, এটা সত্যি ভুলতে পারবো না, খুব খুব সুন্দর। যদি তোমরা একবার আসো এই রকম একটা নেচার ট্রেক করো, ছোট্ট ট্রেক, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। চলো, আমার খিদে পেয়ে গেছে খুব, এখন হোমস্টেতে গিয়ে আবার ব্রেকফাস্ট করব। এবারে হাঁটতে হাঁটতে চলে এলাম হোমস্টের দিকে। আকাশ একটু বেশি হেঁটে ফেলেছে বলে রাস্তার পাশে একটা জায়গায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিল। এবারে চলে এলাম হোমস্টেতে। আমি স্নান করে রেডি হতে হতেই ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। ও ভাই, ব্রেকফাস্ট মেনু কি কি আছে? আলু তরকারি। ভাই জায়গাটা তো হেভি, কিন্তু এখান থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। এই প্রথম আমি দার্জিলিং এসে ফেলিওর। কি মিস করছি, এখান থেকে পুরো সুন্দরভাবে দেখা যেত। চলো, আর কি করা যাবে। আমিও ব্রেকফাস্টে বসে পড়লাম।
ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এই লামাহাটার থেকে এখন বেরিয়ে যাব। এরপরে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেই যোগীঘাট। যোগীঘাট আর এক অপূর্ব সুন্দর জায়গা, যে জায়গাতে পাশ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। আমি এর আগে যোগীঘাটে দুবার গেছিলাম, যোগীঘাটের ওপর দিয়ে গেছিলাম, ওখানে থাকা হয়নি। যাওয়ার সময় ওর প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর লেগেছিল, ঠিক করেছিলাম যোগীঘাটে একটা দিন থাকবো। তাই জন্য এবারে আমাদের এই টোটাল ট্রিপটার মধ্যে যোগীঘাট একদিন রেখেছি। যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী পর্বে যোগীঘাটের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এখনকার মতন টাটা।